দর্শক, এখন রয়েছে দেশের রপ্তানি পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BTTLME এর চেয়ারম্যান খন্দকার আব্দুল মুক্তাদির। আপনাকে স্বাগত 21 বিজনেসের আজকের আয়োজনে। আপনার কাছে আমি যেটা জানতে চাই যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গত এই অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ের দিকে আমরা দেখেছি ওভারঅল রপ্তানির মাত্রা কিছুটা কমেছে, যার মধ্যে টেরি টাওয়েল রয়েছে। কেন কমলো? এর পেছনে কারণটা কি? প্রথম মাস বলতে আমাদের অর্থ বছর শুরু হয় জুলাই থেকে। জুলাইতে, জুলাইয়ের রপ্তানি খানিকটা কমেছে এবং সেই কমার পরিমাণও 2%-এর নিচে, 1 থেকে 2%-এর মাঝখানে। আমি এটুকু বলবো যে একটি উপসংহার টানার জন্য, একটি কনক্লুশন ড্র করার জন্য 1 মাসের তথ্য উপাত্ত খুবই অল্প। এটির উপর নির্ভর করে একটি গ্রহণযোগ্য কনক্লুশন ড্র করা যায় না এবং সেটি ঠিক হবে না। আপনি যদি এর আগের বছরের রপ্তানি প্রবৃদ্ধি দেখেন, সেখানে আমাদের রপ্তানি প্রবৃদ্ধি ছিল 11.65%, 13-14-তে। তার আগের বছরে গেলেও সেখানেও ছিল 11.5%। তবে একটি জিনিস, 1-2 মাসের রপ্তানির প্রবৃদ্ধি কম বেশি শ্লথ দ্রুত এটি মূল বিবেচ্য বিষয় হওয়া উচিত নয়। এখন আমার মনে হয় যেটি আমাদের জন্য এখন কনসার্ন, উদ্বেগের বিষয়, সেটি হলো আপনার যদি রপ্তানির বৃদ্ধি করতে হয় তাহলে রপ্তানির সক্ষমতা বৃদ্ধি করতে হবে। আমরা বহু বছর যাবত যে পরিমাণ বিনিয়োগের ফসল হিসেবে যে পরিমাণ রপ্তানিতে পৌঁছেছে, সেখানে আপনি ম্যান মেশিন কম্বিনেশনে যতটুকু আউটপুট, ম্যাক্সিমাম আউটপুট পাওয়া সম্ভব, আমরা তার কাছাকাছি অবস্থায় এসেছি। এখন যদি আমাদের সত্যি সত্যি রপ্তানিতে প্রবৃদ্ধি অর্জন করতে হয়, টেকসই প্রবৃদ্ধি এবং অব্যাহত প্রবৃদ্ধি, তাহলে আমাদের নতুন বিনিয়োগ দরকার। অবশ্যই। সেক্ষেত্রে আপনি যেমন বললেন যে নতুন বিনিয়োগের কথাটি আসছে, এবং আমরা কিন্তু এই চলতি অর্থ বছর না, তার আগের অর্থ বছর কিংবা তার আগের অর্থ বছরে বিভিন্ন সময় আমরা দেখেছি রপ্তানি বিনিয়োগের পরিমাণটা অনেকখানি কমেছে। সেই বিনিয়োগের পরিমাণটা কমার পেছনে অনেকগুলো কারণও ছিল, কিন্তু ইভেনচুয়ালি আপনার কাছে কি মনে হয় যে বিনিয়োগের পরিমাণটা আমাদের দেশীয় বিনিয়োগটা বেশি প্রয়োজন না বাইরে থেকে আসলে বিনিয়োগটা আসা বেশি প্রয়োজন? বিনিয়োগ দুই দিকেই প্রয়োজন। আপনি এইবারের বাজেটে অনেক বেশি আলোচনা এটি উঠে এসেছে, কিন্তু প্রতিবারের জন্য এটি একটি বাস্তবতা। আপনি যদি জিডিপির প্রবৃদ্ধি করতে চান, প্রবৃদ্ধির আমাদের যে কাঙ্ক্ষিত মাত্রায় আমরা পৌঁছতে চাই 8-9%, যদি আমরা 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে চাই, সেক্ষেত্রে আমাদের জিডিপি এবং ইনভেস্টমেন্ট রেট হওয়া উচিত প্রায় 24%-এর মতো, যেটি আমাদের এইবারের বাজেটেও যেটি ঘোষিত লক্ষ্যমাত্রা এবং যেটি অর্জন করা খুব দুরূহ হবে বলে বেশি সংখ্যক মানুষ মনে করেন। সেটি যদি আমাদের অর্জন করতে হয় তাহলে জিডিপির অনুপাতে আমাদের 24%-এর বিনিয়োগ প্রয়োজন। তো সেইখানে আমাদের দেশীয় বিনিয়োগ তো অবশ্যই প্রয়োজন। আর দেশীয় বিনিয়োগ না হলে কখনোই বিদেশি বিনিয়োগ আসবে না, কখনোই আসবে না। তো দুই বিনিয়োগই প্রয়োজন। এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরটাকে যদি ভালোভাবে এগিয়ে নিতে হয় এবং আমাদের যে পরিমাণ শ্রমশক্তি প্রতি বছর আমাদের বাজারে যোগ হয়, সেটাকে যদি ভালোভাবে ধারণ করতে হয়, তাহলে বছরে অন্তত 9-10 বিলিয়ন শুধু ম্যানুফ্যাকচারিং সেক্টরেই ইনভেস্টমেন্ট প্রয়োজন। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় দেখছেন যে দেশীয় বিনিয়োগটা অনেক বেশি খুব স্লো হয়ে গেছে। অনেকে বলছেন ব্যাংক ইন্টারেস্ট অনেক হাই, অনেকে বলছেন ইনভেস্টমেন্ট করার মতো পলিসিগত সাপোর্টের অনেক প্রবলেম আছে, অনেকে বলছেন ইনভেস্টমেন্ট করা যাচ্ছে না কারণ আসলে আমাদের ROI বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট নিয়ে অনেকে কনফিউজ আছেন। আপনি যেটা বলছেন দেশীয় বিনিয়োগটা প্রয়োজন, এই ধরনের প্রবলেমগুলো থেকে কিভাবে বের হবে? আমাদের গত 7-8 বছরের পরিসংখ্যান নিলে শুধু দেশীয় বিনিয়োগ না, দেশীয় বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, মোট বিনিয়োগই কমে গিয়েছে এবং এখন সেটি একটি আশঙ্কাজনক পর্যায়ে এসেছে। আপনি এই যে মাত্র যে বাজেট ঘোষিত হলো 2-3 মাস আগে, সেই বাজেটের কিছুদিন আগে স্বয়ং অর্থমন্ত্রী তার ইটস অন পাবলিক রেকর্ড, উনি একটি প্রকাশ্য সভায় বলেছেন যে বিনিয়োগ প্রত্যাশিত মাত্রায় না হওয়ার কারণে মানি লন্ডারিং হচ্ছে, মুদ্রা পাচার হচ্ছে। তার মানে বিনিয়োগ যে হচ্ছে না এটি সর্বমহলে স্বীকৃত। সরকারও, যারা এটি স্বীকার করেন, সরকারও তাদের বাইরে নয়। এখন বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ করতে হলে আপনি যে কতটি পয়েন্টের কথা বললেন, প্রথম হলো আমাদের ইউটিলিটি নাই, মানে গ্যাস ইলেকট্রিসিটির অবাধ এবং সুলভ যে সরবরাহ সেটি আমাদের নাই। নতুন কোনো ফ্যাক্টরির পক্ষে গ্যাস অথবা ইলেকট্রিসিটির লাইন পাওয়াটা দুরূহ। দ্বিতীয়ত হলো আমাদের গত কয়েকদিনে যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আরএমজি সেক্টরে, সেগুলো থেকে আমাদের উত্তরণ করতে হবে, আমাদের হেলথ এবং সেফটি স্ট্যান্ডার্ড উন্নত করতে হবে। আর সব থেকে বড় যে সমস্যাটা, এখন সব থেকে বড় সমস্যা, সেটি হলো আর্থিক এবং সামগ্রিক সুশাসন।
এটির নিশ্চয়তা বিধান করা যদি না যায়, তাহলে আপনি যত ইনসেন্টিভ দেন আচ্ছা। এবং যত লোভনীয় ভাবে আপনাকে নিজে বাজারকে উপস্থাপন করুন না কেন, সুশাসন যদি প্রতিষ্ঠিত না হয় আর্থিক এবং বৃহত্তর পরিসরে, তাহলে কোনো বিনিয়োগকারী এগিয়ে আসবে না, সেটা দেশীয় বলেন আর বিদেশি বলেন। আচ্ছা, সেক্ষেত্রে আপনার কাছে আমি যেটা জানতে চাই যে আমরা আরএমজি সেক্টরের কথা আপনি বলছেন, আরএমজি সেক্টর এক ধরনের ইমেজ সংকটের মধ্যে দিয়ে তারা যাচ্ছে, অনেকটা রিকভার হইতে হয়েছে, বাট তারপরও বেশ কিছু, এটা একটা লম্বা সময় ব্যাপার। এই সেক্টরের কোনো একটা এফেক্ট কি টেরিটাউল সেক্টরে এসছে কিনা এক্সপোর্টের ক্ষেত্রে? টেরিটাউল, আমরা যে সেক্টরটা রিপ্রেজেন্ট করি সেটা হলো হোম টেক্সটাইল সেক্টর। হোম টেক্সটাইল তার মধ্যে টাওয়েলও একটা অংশ, বেড কভার, বেড লিনেন, আপহোলস্টারি, পর্দার কাপড় সবকিছুই। এবং আমরা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রপ্তানি খাত, আমাদের বার্ষিক রপ্তানি প্রায় $1 বিলিয়ন মতো। এটি বৃহত্তর টেক্সটাইল ফ্যামিলির একটি অংশ। যদি টেক্সটাইল ব্যাহত হয়, টেক্সটাইলের উন্নতি ব্যাহত হয়, সেই ক্ষেত্রে আরএমজি যেরকম ক্ষতিগ্রস্ত হবে, হোম টেক্সটাইল সেক্টরও হবে। আচ্ছা, আপনার সাথে আমরা আলোচনায় ফিরে আসবো, তবে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই আমাদের সঙ্গে। আবারও স্বাগত 21 বিজনেসে। দর্শক, বিরতি আগে দেশের রপ্তানি পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারিং এবং এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BTTLME এর চেয়ারম্যান খন্দকার আব্দুল মুক্তাদির সঙ্গে আমরা আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাই, সেটা হলো যে আমি আবারও ফিরে আসতে চাই ব্যাংক ইন্টারেস্ট রেটে। সেটা হলো যে অনেকে বলছেন যে যারা একেবারে মধ্যম সাইজের যে কারখানাগুলো আছে বা ফ্যাক্টরিগুলো আছে, অথবা একটু উচ্চ মধ্যম বা যারা চেষ্টা করছেন, আবার অনেকে বলছেন যারা উদ্যোক্তা রয়েছেন, এন্টারপ্রেনার রয়েছেন, আসতে চান, তাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে এই ব্যাংক ইন্টারেস্ট। কিন্তু ওদিকে আমরা জানি যে ব্যাংকে অনেক সারপ্লাস অ্যামাউন্ট কিন্তু পড়ে আছে, এবং ব্যাংকও সেগুলো আসলে হয়তো সুবিধাজনক কোনো জায়গায় বিনিয়োগ করতে পারছে না। দুটো পক্ষই ব্যবসা করছে, ব্যাংক এবং যারা আসবেন তারা ব্যবসা করবেন, কিন্তু ইনভেস্টমেন্টের জায়গায় এসে এই জায়গাটাকে এটার কারণে ইনভেস্টমেন্টটা অনেক বেশি আটকে আছে বলে অনেকে মনে করেন। আপনার কাছে কি মনে হয়? ব্যাংক ইন্টারেস্ট একটি বড় প্রতিবন্ধকতা, এটি কোনো অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ আমরা খরচের যে খাতগুলি তৈরি করি, সেখানে আমাদের কম্পিটিটিভনেসটা, প্রতিযোগিতার সক্ষমতাটা অনেকখানি কমিয়ে দেয় এই অস্বাভাবিক রকম উচ্চ সুদের হার। এখন কেন ব্যাংকের উচ্চ সুদের হার, এটির তো গভীরে যেতে হবে। ব্যাংক যে রেটে এখন ডিপোজিট কালেক্ট করে, এখন মোটামুটি নেমে এসছে 9-এর দিকে, কিন্তু আগের যেগুলি নিয়েছে সেগুলি নিয়ে হিসাব করলে এভারেজ অনেক ব্যাংকেরই এই বছর সারা বছর যাবে 10 পয়েন্ট সামথিং, 11-এর নিচে কিন্তু 10-এর উপরে এই এভারেজ রেট। ডিপোজিট রেট যে আরো কমছে না, এটি যে 6, 7, 5-এ আসছে না কেন? কারণ এটি হলো আমাদের একটা ডিভিএস পলিসি আছে। আচ্ছা, সরকার যে সঞ্চয়পত্রের সুদের হার দেন, বিভিন্ন বন্ডের ওয়েজেনাস ডেভেলপমেন্ট ওয়েজেনাস বন্ডের যে সুদের হার দেন, সেগুলি অনেক উপরে, 14%, 15% হচ্ছে সুদের হার। এখন 15% যদি সুদের হার হয় সরকারি সঞ্চয়পত্রের, তাহলে ওটি রেখে কেউ ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে আসবে না 9%-এ। এটি তো কমন সেন্সের ব্যাপার। তার মানে বক্তৃতা বিবৃতিতে সরকারের পক্ষ থেকে অব্যাহতভাবে বলা হচ্ছে যে ব্যাংক ঋণের সুদের হার কমানো দরকার, স্প্রেড রেট 5-এর মধ্যে ফিক্স করা দরকার, কিন্তু ডিপোজিট কালেক্ট করার, ডিপোজিট অ্যাট্রাক্ট করার জন্য যে মাধ্যম, টুলস যেটি এফডিআর, সেটির রেট কমানোর কোনো সুযোগ নাই। কারণ এফডিআর কম হলে লোকজন ছুটবে টাকা জমা দিতে, সরকারের কাছে জমা রাখতে। তো এই পলিসি ফ্রেমওয়ার্কের গুরুতর একটি ভুলের কারণে ব্যাংক ঋণের ইন্টারেস্টটা কমছে না। এটি একটি বড় কারণ হলো সরকারের এই ভুল নীতি, ভ্রান্ত নীতি, আপনি যেটি বলেন। আচ্ছা, আমি ফিরে আসতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে এখন খুব ফ্রিকোয়েন্টলি আমরা প্রায় সময় দেখি যে লেবার আনরেস্টের বিষয়টি এখন আসছে, বা বেশ গত বছর আমরা দেখেছি বেশ একটা সময় ধরে। এই লেবার আনরেস্টের বিষয়টি কেন আসলে একটা শান্তিযোগ্য বা অথবা একটা একটা মিউচুয়ালের জায়গায় কেন নিয়ে আসতে পারছি না? এটা যদি ডে বাই ডে আরো বেশি গ্রো করে, তাহলে তো আমাদের সবগুলো ইন্ডাস্ট্রির জন্য এটা চ্যালেঞ্জ। একটি ভালো শ্রম পরিবেশ থাকবে, শ্রমিকরা খুশি থাকবে, এবং শ্রমিক মালিক উভয় পক্ষ আইনের মধ্যে, আইনানুগ তার যার যার সীমারেখার মধ্যে থেকে চলবে, প্রপার লেবার বেনিফিট গুলি দেওয়া হবে, এটি তো হচ্ছে কাঙ্ক্ষিত। এখন আমাদের শ্রমিক ইউনিয়ন
ওই পর্যায়ে যেতে এবং আমাদের মালিক পক্ষেরও ম্যাচুরিটি আসতে বা সামগ্রিকভাবে সেই পরিবেশ তৈরি হতে, সেটি একদিনে তৈরি হবে না। এটির জন্য কয়েক দশকের এক্সারসাইজ দরকার। এখনো বাংলাদেশের এন্টারপ্রেনার্স বলেন বা ইন্ডাস্ট্রি বলেন, সেক্টরটাই এখনো মাত্র সেকেন্ড জেনারেশনে। আরো কিছুদিন যেতে হবে। আর শ্রমিকদেরও আমি বলবো, আমার শ্রমিক ভাইদের, তারাও যেন এক্সপ্লয়েট না হন তাদের নেতৃত্বের কাছে, এবং মানে বিভিন্ন ভেস্টেড ইন্টারেস্ট দ্বারা যেন তারা ইনফ্লুয়েন্স না হন। মালিক পক্ষ যেন দায়িত্বশীল থেকে, কারণ এখনকার ব্যবসা শুধু নিজের দেশের মধ্যে আবদ্ধ না। আপনি যাই করবেন সেটি নজরদারি করার জন্য বিভিন্ন ওয়াচডগ রয়েছে এবং তারা সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। আপনি এইখানে কোনো একটি যদি ভুল করেন অথবা শুদ্ধ করেন, সেটি 1 সেকেন্ডের মধ্যে আমেরিকায় প্রচারিত হয়ে যাবে, সময় লাগবে না। তো এরকম একটি গ্লোবাল ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ডে সবারই নিয়ম নীতির মধ্যে শৃঙ্খলার মধ্যে থেকে যার অপারেশন পরিচালনা করতে হবে। আশা করি কোনো একদিন আসবে, আস্তে আস্তে আমরা সেই ম্যাচুরিটির পর্যায়ে যাব। আচ্ছা, আমি যদি এখন হোম টেক্সটাইল খাতকে ধরে, তো সেই ক্ষেত্রে আমার জানার ব্যাপার হলো যে আমরা ঠিক পার্শ্ববর্তী দেশ, আমরা সবকিছুতে পার্শ্ববর্তী দেশকে অনেক কিছু উদাহরণের জায়গায় নিয়ে আসি। আমি জানতে চাই, পার্শ্ববর্তী দেশে যদিও এদের অনেক ক্যাপাসিটি অনেক বেশি, তাদের ইন্ডাস্ট্রি অনেক বেশি, সেই অনুযায়ী ওরা হোম টেক্সটাইল জায়গাটাকে অনেক বড় একটি জায়গায় নিয়ে গেছে। আমাদের দেশে হোম টেক্সটাইলের একেবারে এখনকার সময়ের ফার্স্ট বা সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যারিয়ারগুলো কি কি রয়েছে, যা আমরা ওদের মতো করে হয়তো একটু ভালো মার্কেট খুঁজতে পারছি না বা এটার জন্য একটু পিছিয়ে আছি? যদি আমি হোম টেক্সটাইলকেই ধরি, কয়েকটি আপনি এর মধ্যে উল্লেখ করেছেন, আমাদের আলোচনায় এসেছে। একটি তো ব্যাংকের ইন্টারেস্ট, দ্বিতীয় হলো ওদের প্রণোদনা, বিভিন্ন মাত্রায় প্রণোদনা দেয়া হয়। আচ্ছা, যেমন টার্ম লোন, ওদের টার্ম লোন হচ্ছে 13% এখন, 13%, 12.5%। কিন্তু টার্ম লোন যদি নির্দিষ্ট সময়ে পরিশোধ করা হয়, তাহলে এটার উপরও বিভিন্ন স্টেটের প্রণোদনা আছে। তারা 4%, 5% এটির মধ্যে থেকে নিজেরা অ্যাবজর্ব করে ফেলে। তার মানে আপনি ধরেন 50 কোটি টাকার একটি মেয়াদি ঋণ নিয়ে, টার্ম লোন নিয়ে আপনি নির্দিষ্ট সময় পরিশোধ করলেন, 5% যদি সেটি আবার পারচেজ করে ফেলে স্টেট, এটির উপর প্রণোদনা দেয়, তাহলে আপনার এফেক্টিভ ইন্টারেস্ট রেট চলে আসলো 8% বা 7%। তো সেটি তাদের জন্য একটি বিরাট বুস্ট আপ তাদের টোটাল প্ল্যানিং এ এবং তাদের কস্ট ম্যানেজমেন্টের মধ্যে। আর এটি তো বাস্তবতা, ভারত অনেক বড় একটি দেশ, তাদের সেক্টরটা অনেক বড়, তাদের ডোমেস্টিক মার্কেটও অনেক বড়, সেখানে ইনভেস্টমেন্ট অনেক পর্যাপ্ত সুযোগ রয়েছে। এবং পাকিস্তানের ক্ষেত্রেও, পাকিস্তানের যদিও অন্য বিভিন্ন রকম সমস্যা আছে, তাদের রাজনৈতিক অস্থিরতা আছে, কিন্তু হোম টেক্সটাইলের জন্য হোম টেক্সটাইল যে কাউন্টের মানে যে ফাইবার লেংথের তুলা দিয়ে হয়, সেটির উৎপাদক দেশ হচ্ছে পাকিস্তান। তো তার কস্ট অফ প্রোডাকশন অনেক কম, তার একটি ন্যাচারাল অ্যাডভান্টেজ আছে। সেই অ্যাডভান্টেজের জায়গাটিতে যদি আমাদের পৌঁছাতে হয়, তাহলে আমাদের কোথাও না কোথাও প্রণোদনা দিতে হবে, কোথাও না কোথাও আমাদের কস্ট কাট করতে হবে, করে তার সাথে আমাদের একটা কম্পিটিটিভ অবস্থানে আসতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনার কাছে যদি জানতে চাই যে আমাদের নতুন বাজারের কথা বলছি, বাংলাদেশ যদি নতুন বাজার খুঁজতে চায় তার হোম টেক্সটাইল প্রোডাক্টগুলোকে নিয়ে, সেক্ষেত্রে বাংলাদেশ নতুন কোন কোন বাজারকে চুজ করতে পারে বা কম্পিটিটিভ বাজারে বাংলাদেশ তার নিজের প্রোডাক্টটা নিয়ে যেতে পারে? আমরা কিন্তু এখনো আরএমজি সেক্টরে বা হোম টেক্সটাইল সেক্টরে, যেটি আমরা রিপ্রেজেন্ট করি, এখনো অতি ছোট একটি রপ্তানিকারক দেশ, অত্যন্ত ছোট। আপনি দেখেন, ইউরোপে আমরা যদি আজকের পরিসংখ্যান নেই, তাহলে পুরো ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে আমাদের মার্কেট শেয়ার হচ্ছে মাত্র 18%, যেটি গত বছর ছিল 13-14%, মাত্র 18%। আমেরিকায় আমাদের অবস্থান হচ্ছে 10-এর নিচে, বোধহয় 4.5 বিলিয়নের এক্সপোর্ট, আমরা বোধহয় 5-6%-এর মধ্যে আছে মার্কেট শেয়ারে। নতুন বাজার খুঁজতে হলে আমি সুপারিশ করব, আমাদের কনসেন্ট্রেট করা উচিত জাপান এবং অস্ট্রেলিয়ার উপরে। জাপান আমাদের জন্য আনচার্টেড একটি মার্কেট এখন পর্যন্ত, এবং জাপান একাই প্রায় 28 বিলিয়নের গার্মেন্টস পণ্য আমদানি করে বছরে, 28 বিলিয়ন ইউএস ডলারের একা জাপান। কিন্তু জাপানের বাজারে ঢুকতে হলে যে জিনিসটি দরকার, আমাদের অনেক বেশি কোয়ালিটি কনসিয়াস হতে হবে, টাইম কমিটমেন্ট, ডেলিভারি কমিটমেন্ট, সেগুলি অনেক উন্নত করতে হবে। জাপানিজরা খুবই পাংচুয়াল এবং তারা কোয়ালিটির ব্যাপারে অত্যন্ত খুঁতখুঁতে। তো ওই মানদণ্ডে যদি আমরা পৌঁছতে পারি, এবং আরেকটি সুবিধা হচ্ছে এখন জাপান চায়নার বাইরে, চায়না একাই 85% রপ্তানি করে, জাপানিজ ইম্পোর্টের 85% মার্কেট শেয়ার তার। আমরা যদি জাপানিজ মার্কেটে একবার পেনিট্রেট করতে পারি, এটি আমাদের জন্য বিপুল সম্ভাবনার দরজা খুলে দেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ 21শে বিজনেস আজকের আয়োজনে আসার জন্য। আপনাকে ধন্যবাদ।
দর্শক, এতক্ষণ দেশের রপ্তানি পরিস্থিতি নানা দিক ও কারণ নিয়ে কথা বলছেন বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BTTLME এর চেয়ারম্যান খন্দকার আব্দুল মুক্তাদির।